আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের আজকের লেকচারে। আজকে হচ্ছে আমরা আমাদের সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ট্রানজিস্টর সেটা আমরা পড়ব। তো তোমরা জানো, কোয়েশ্চেন যদি তোমরা দেখে থাকো, বোর্ড কোয়েশ্চেন বা অ্যাডমিশন কোয়েশ্চেন, সেমিকন্ডাক্টর চ্যাপ্টার থেকে কিন্তু 90% কোয়েশ্চেন আসে ট্রানজিস্টর থেকেই। তাই আমাদের অবশ্যই এই পার্টটা ভালো মতো পড়তে হবে এবং আত্মস্থ করতে হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আগের দিনের যেই হোমওয়ার্কটা ছিল, দেখো ডায়োড রিলেটেড একটা ডায়োডের হচ্ছে রেজিস্ট্যান্স বের করতে বলছিল। বলা হয়েছে একটা ডায়োডের যদি ভোল্টেজ 2 ভোল্ট থেকে 2.2 ভোল্ট করা হয়, তখন কারেন্ট 400 মিলি অ্যাম্পিয়ার থেকে 800 মিলি অ্যাম্পিয়ার হয়। আমাদেরকে বলছে রেজিস্ট্যান্স বের করতে। আমরা রেজিস্ট্যান্সের ফর্মুলাটা জানি। রেজিস্ট্যান্সের ফর্মুলাটা কিন্তু ছিল ডেল ভি বাই ডেল আই। তাহলে এখানে ডেল ভি কত? 2.2 থেকে 2, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আর কারেন্ট অবশ্যই আমরা এটা এসআই ইউনিট মানে অ্যাম্পিয়ারে নিয়ে বসাবো। 400 মিলি অ্যাম্পিয়ার মানে 0.4 অ্যাম্পিয়ার, 800 মানে 0.8 অ্যাম্পিয়ার। তাহলে এখানে হচ্ছে 0.8 মাইনাস 0.4। তাহলে উপরে আসবে 0.2, নিচে আসবে 0.4, which is হাফ, তার মানে 0.5 ওহম। এই হচ্ছে আমাদের ডায়োডের যেই রেজিস্ট্যান্স সেটা। আশা করি এটা আমরা সবাই পারছি। আমরা হচ্ছে এখন আজকের যেই টপিক আমরা ট্রানজিস্টর সেটাই ঢুকবো। তো ট্রানজিস্টর পড়ার আগে আমাদের যদি ডায়োডের যে নামটা একটু মনে করি, ডায়োডে কি ছিল? দুইটা টার্মিনাল ছিল, একটা পি একটা এন। আর ট্রানজিস্টর হচ্ছে মেইনলি একটা ট্রায়োড। ট্রানজিস্টরকে কি বলা হয়? ট্রায়োড। তাহলে নাম থেকেই বোঝা যাচ্ছে এটাতে কিন্তু তিনটা টার্মিনাল থাকবে। অর্থাৎ আমি যদি পি টাইপ সেমিকন্ডাক্টর দুইটা নেই, তাহলে একটা এন নিতে হবে, আর যদি দুইটা এন নেই একটা পি নিতে হবে। এই হচ্ছে ট্রানজিস্টরের মেকানিজম। ট্রানজিস্টর কোথায় কোথায় ইউজ হয়, দুইটা মেইনলি ইউজ আমরা পড়ব। একটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার হিসেবে, অর্থাৎ আমরা আমাদের বাস্তব জগতে যত ধরনের স্পিকারের ইউজ দেখি, স্পিকারে কি হয়? সাউন্ডকে বাড়ানো হয়। স্পিকারগুলো কিন্তু অ্যাম্পলিফায়ার ইউজ হয়, অ্যাম্পলিফায়ারটা হিসেবে কাজ করে ট্রানজিস্টর। অর্থাৎ যত জায়গায় কারেন্ট ইনক্রিজ করতে হয়, যত জায়গায় সুইচ ব্যবহার হয়, সব জায়গায় ট্রানজিস্টর ইউজ হয়। এখন এই ট্রানজিস্টর মেইনলি হয় টু টাইপস। আমরা যত ধরনের ট্রানজিস্টর মোটামুটি ইউজ করি তার মধ্যে দুই টাইপের থাকে। একটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটি, যেটা হচ্ছে আমাদের পড়াশোনার টপিক। আর একটা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, যেটা হচ্ছে এফইটি, যেটা তোমরা এখন পড়বা না। কেউ যদি ফার্দার আন্ডারগ্রেডে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো তখন তোমরা সেটা পড়তে পারবা। তো বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটা হচ্ছে মেইনলি কারেন্ট বেজে অ্যাক্ট করে। আর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর হচ্ছে ভোল্টেজ ইউজ করে কাজ করে। তো আমাদের আলোচনার টপিক শুধুমাত্র বাইপোলার জাংশন ট্রানজিস্টরের মধ্যেই লিমিটেড থাকবে। আমরা কিন্তু এফইটি দেখব না, বিজেটিটাই আলোচনা করব। দেখো, বিজেটি ট্রানজিস্টর দুই টাইপের হয়। শুরুতেই তোমাদের বলছিলাম, আমাকে যেহেতু এখানে তিনটা জিনিস চয়েস করতে হবে, অর্থাৎ এটা যেহেতু একটা ট্রায়োড, আমি সেমিকন্ডাক্টর হয় কিন্তু দুই টাইপেরই, একটা পি একটা এন। এখন হয় আমাকে দুইটা এন নিতে হবে, তার ভিতরে একটা পি নিতে হবে, অথবা আমাকে দুইটা পি নিতে হবে, তার ভিতরে এন নিতে হবে। এর উপর বেস করে বিজেটি ট্রানজিস্টরকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, আর একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। দেখো লেখা আছে, যদি পি টাইপ দুই সাইডে ডোপিং করে ভিতরে এন টাইপ করা হয় তখন সেটাকে বলে এনপিএন। আর পিএনপি বলে যদি দুই টাইপে দুই সাইডে পি আর ভিতরে এন করা হয়। এনপিএন বলে যদি দুই সাইডে এন আর ভিতরে পি করা হয়। এখন সার্কিটে তো আমরা এইভাবে আঁকি না। তোমরা যেমন ডায়োডের জন্য একটা দেখছিলে, ডায়োডকে আমরা হচ্ছে নর্মালি এইভাবে ড্র করি, যার এই সাইডটা হচ্ছে পি, এই সাইডটা হচ্ছে এন। তাহলে ট্রানজিস্টরকেও তো সার্কিটে ড্র করার জন্য একটা জিনিস লাগবে। ট্রানজিস্টরকে আমরা ড্র করি এইভাবে। এখন এই দুইটা ফিগার আমরা ভালো মতো আঁকতে পারতে হবে। চলো আমরা এই দুইটা ফিগার একটু ড্র করি। এইখানে দেখো বড় করে দেয়া আছে। মনে রাখবো আমরা সব সময় ইমিটার থেকে অ্যারো সাইন হবে। অর্থাৎ আমি যদি পিএনপি ড্র করতে চাই,
লেটস সে আমি চাচ্ছি এখন পিএনপি ড্র করব। তাহলে সবার আগে একটা বৃত্ত দিব, বৃত্ত দিয়ে ভিতরে একটা সোজা দাগ দিলাম, এই জিনিসটা এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব। এই আমার ট্রানজিস্টর ড্র করা শেষ। ট্রানজিস্টর ড্র করা শেষ। যেখানে দাগটা ইউজ হয়েছে এটাকে বি বলবো বেজ, এটাকে ই বলবো ইমিটার, এটা কালেক্টর। আর পিএনপির ক্ষেত্রে মনে রাখবো পিএনপিতে সবসময় ই থেকে ভিতরের দিকে তীর চিহ্ন হবে। তো তোমরা এখানে এটা লাইন বের করে দিতে পারো, একই জিনিস। এই হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টর। যদি এনপিএন দেখতে হয় অনেকে মনে করতে পারো যে বেসকে কি তাহলে সবসময় লেফট সাইডে ড্র করতে হবে, না, বেসকে আমরা নিচেও ড্র করতে পারি, এটা আমরা এনপিএনে দেখি। ধরো তুমি করলা কি এখন বেসকে এখানে ড্র করলা, কোনো অসুবিধা নেই, ড্র করা যাবে। তাহলে এখানে হচ্ছে বেস বা বি, এই দিকে একটা, এই দিকে আরেকটা, এই আমাদের কমপ্লিট। এখন তুমি যদি এই দিক থেকে তীর চিহ্ন দাও তাহলে এটা ইমিটার, যদি এই দিকে তীর চিহ্ন দাও ওইটা ইমিটার। তুমি যেইটাকে ইমিটার ইচ্ছা দিতে পারো, কোনো অসুবিধা নাই। নর্মালি ট্রেডিশন হচ্ছে কালেক্টরকে সবসময় ডান সাইডে রাখা হয়। কালেক্টরকে কি করে ডান সাইডে রাখা হয়, তাহলে কালেক্টরকে এখানে, ইমিটারকে এখানে। তাহলে পিএনপিতে আমরা যেহেতু ভিতরে তীর চিহ্ন দিছি, এনপিএনে কি করব, এনপিএনে অ্যারো সাইনটা হবে বাইরে। এইটাই হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। দেখো এখানে কিন্তু এটাই আছে, ইমিটার থেকে অ্যারো সাইনটা বাইরে সেটাকে বলে এনপিএন, ইমিটার থেকে অ্যারো সাইনটা ভিতরে সেটাকে বলে পিএনপি। তাহলে আমাদের এখান থেকে যেটা মাথায় রাখতে হবে, অ্যারো সাইন আমরা সবসময় ইউজ করব ইমিটারে। আমি চাইলে বেসকে লেফট সাইডেও ড্র করতে পারি, চাইলে নিচেও ড্র করতে পারি। রাইট সাইডে নর্মালি ড্র করা হয় না। নর্মালি এই দুইটা কনভেনশনই আমাদের লাগবে, আইদার বেসকে হচ্ছে লেফটে অথবা নিচে। যখন আমি বেসকে নিচে ড্র করব তখন চেষ্টা করব কালেক্টরকে রাইটে রাখতে, ইমিটারকে লেফটে রাখতে। এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রানজিস্টরের ক্ষেত্রে দুইটা যেই সার্কিটে আমরা যেভাবে ড্র করব সেটা আমরা দেখলাম। এখন আসলে এই যে কালেক্টর, বেজ, ইমিটার এগুলো আসলে কি সেটা আমরা একটু দেখব। ইমিটার, বেজ, কালেক্টর, এই যে আমার ট্রানজিস্টরে তিনটা পার্ট থাকে, এর মধ্যে আমি যদি ডোপিং এর সিকোয়েন্স করি, দেখো দুইভাবে করা যায়, যে ডোপিং কার কিরকম, আরেকটা করা যায় কার পুরুত্ব কতটুকু, অর্থাৎ কার কোনটা কতটুকু মোটা সেই বেসিসে। মনে রাখবা যেটার মধ্যে ডোপিং সবচেয়ে বেশি, ডোপিং ম্যাক্সিমাম, সেটা হয় ইমিটার, ডোপিং সেকেন্ড ম্যাক্সিমাম সেটা হয় কালেক্টর, লোয়েস্ট ডোপিং সেটা হয় বেস। তাহলে ডোপিং এর সিকোয়েন্স যেটা এক্সামে বারবার আসে, ডোপিং এর সিকোয়েন্সটা কি, যেটা মোস্ট ডোপিং সেটা ইমিটার, যেটা সেকেন্ড মোস্ট ডোপিং সেটা কালেক্টর, যেটা থার্ড ওইটা হচ্ছে বেজ। বেজে ডোপিং সবচেয়ে কম। তারপরে কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া ওয়াইড বা কোনটা কত মোটা হবে। মনে রাখবো এখানে কালেক্টর সবচেয়ে মোটা, তারপর ইমিটার, আর বেজ হচ্ছে সবচেয়ে চিকন। কালেক্টর আর ইমিটারের পুরুত্ব প্রায় কাছাকাছি। এখন একটু এখান থেকে ডেফিনেশনটা দেখো। দেখো ইমিটার কি বলছে, দ্য টু এন্ডস অফ দি ট্রানজিস্টর আর ডোপড ইন দিস ওয়ে, মানে ইমিটার আর কালেক্টরকে প্রায় কাছাকাছি ডোপিং করা হয়, কিন্তু এদের মধ্যে একটাকে বেশি করে। দ্য এন্ড উইথ সিগনিফিকেন্টলি মোর ডোপিং ইজ কল্ড ইমিটার। তাহলে ইমিটার কি, ট্রানজিস্টরের যেই পার্টটা বা যেই এন্ডটায় ডোপিং সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ইমিটার। আর কালেক্টর কোনটা, কালেক্টর হচ্ছে দ্য এন্ড উইথ রিলেটিভলি লেস ডোপিং, অর্থাৎ ইমিটার আর কালেক্টরের মধ্যে যেটায় ডোপিং কম সেটাকে আমরা বলবো কালেক্টর। আর বেস কি, বেস হচ্ছে সবচেয়ে থিন যেটা, আর ডোপিং করা হয় সবচেয়ে কম, ডোপিং করা হয় সবচেয়ে কম, সেটাকে বলা হয় বেস। তাহলে আমরা সবগুলো জিনিস একটু সামারি করি। প্রথমত হচ্ছে ভাইয়া ইমিটার আর কালেক্টর দুইটাকে কি একই টাইপের ডোপিং করে। দেখো তো আমরা যখন পিএনপি দেখছি,
এনপিএন যখন দেখছি তখন ইমিটার আর কালেক্টর দুইটাই কি এন, বেজ হচ্ছে অপোজিট। তাহলে ইমিটার আর কালেক্টরে ডোপিং হয় সেম টাইপের, কিন্তু এর মধ্যে যার ডোপিং বেশি সেটা হয় ইমিটার। সেম একইভাবে দেখো ইমিটার কালেক্টর বেজ, পিএনপিতেও দেখো ইমিটার আর কালেক্টরের ডোপিং সেম। তাহলে প্রথমত ইমিটার আর কালেক্টর চিনার উপায় হচ্ছে যাদের ডোপিং সেম তারা ইমিটার কালেক্টর, যাদের ডোপিং সেম তারা ইমিটার কালেক্টর, এর মধ্যে যার ডোপিংটা বেশি তাকে বলবো ইমিটার, যার ডোপিংটা কম তাকে বলবো কালেক্টর। আর বেজ কি, বেজ চিনার প্রথম উপায় হইতে পারে ভাইয়া যার ডোপিং ডিফারেন্ট সেটা বেজ। তো বেজের আরেকটা প্রপার্টি হচ্ছে বেজ হয় অনেক চিকন, বেজ হয় অনেক চিকন। 3 নাম্বার আরেকটা প্রপার্টি হইতে পারে বেজের ডোপিং হয় সবচেয়ে কম। এই হচ্ছে 3টা প্রপার্টি বেজের। আশা করি আমরা কালেক্টর কি, ইমিটার কি, বেজ কি এখন ক্লিয়ার। তো আমরা যদি এটা একটু বুঝে থাকি, এখন তোমরা আমার একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও তো, যে দুইটা ডায়োডকে যদি আমরা একসাথে জোড়া লাগাই দিই তখন কি ট্রানজিস্টর পাবো? অর্থাৎ আমি যদি বলি লেটস সে আমার কাছে দুইটা ডায়োড আছে, এই হচ্ছে একটা ডায়োড, এই হচ্ছে আরেকটা ডায়োড। ধরো এটা পি এন, আর এখানে আমি কাছে আনলাম এন কে, এখানে থাকলো পি। এই দুইটাকে যদি একসাথে জোড়া লাগাই দিই তখন সিনারিওটা হবে অনেকটা এইরকম। পি এন পি। কোয়েশ্চেন হচ্ছে এই যে দুইটা ডায়োডকে আমি যদি জোড়া লাগাই তখন কি আমাদের ট্রানজিস্টর পাবো কিনা, বা এই ট্রানজিস্টরটা কি কাজ করবে কিনা। if two diodes তখন এটা কি ট্রানজিস্টর হবে কিনা। আচ্ছা, হাফসা বলছো ট্রানজিস্টর পাবো, একটা সেন্সে অ্যাকচুয়ালি দেখলে মনে হয় ঠিক আছে যে আমরা ট্রানজিস্টর পাওয়া উচিত, কারণ পি পি দুই সাইডে আছে, ভিতরে এন আছে। অর্থাৎ আমরা চাইলে এটাকে বলতে পারি যে ভাই আমি যদি এই পিটাকে ইমিটার চিন্তা করি, এনটাকে বেস চিন্তা করি, পিটাকে কালেক্টর চিন্তা করি, তাহলে এটা ট্রানজিস্টর হইতে পারে। কিন্তু তোমাদের একটু আগে আমরা বেইজের কয়েকটা প্রপার্টি শিখছিলাম, মনে আছে? বেইজের 3টা প্রপার্টি ছিল। প্রথম কথা যে বেইজের ডোপিং হবে ডিফারেন্ট, সেটা দেখো, সেটা কিন্তু খুব ভালো মতো মেনটেন করছে, তার মানে প্রথম প্রপার্টিটা ঠিক। সেকেন্ড প্রপার্টি ছিল বেজ হবে অনেক চিকন, এখানে কি সেটা মিলছে? না, বেজ যদি এইটুকু ছোট হইতো, লেটসে আমি চিন্তা করতাম বেজ এইটুকু ছোট, তখন সেটাকে আমরা বলতে পারতাম যে না ঠিক আছে এটা হয়তো বেজের কাজ করতে পারে, কিন্তু বেজ দেখো এখানে অনেক মোটা। এটা ছিল সেকেন্ড প্রপার্টি। থার্ড, তার মানে প্রথম প্রপার্টি মেনটেন করলো, সেকেন্ডটাকে ব্রেক করলো। সেকেন্ডটা লেস ইম্পর্টেন্ট, থার্ডটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো আমরা পিএন জাংশন বা ডায়োডে দেখছিলাম। আচ্ছা, এটা এখানেই দেখাই। ডায়োডে তোমাদের মনে থাকার কথা ভাইয়া, ডায়োডের দুই সাইডে কিন্তু ডোপিং সিমিলার হয়। তার মানে পিতে আমরা ধরো মোটামুটি অনেকগুলা হোল পাচ্ছি, এনে অনেকগুলা ইলেকট্রন পাচ্ছি। এখন দেখো আমি যদি দুইটাকে এক করি তখন জিনিসটা কেমন হইতেছে। আমাদের এখানেও আছে হচ্ছে হোল, আর ভিতরে আছে ধরো ফ্রি ইলেকট্রন। 3 নাম্বার প্রপার্টিটা বা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টিটা ব্রেক করতেছে, সেটা হচ্ছে দেখো ডোপিং সব জায়গায় সিমিলার, কিন্তু দেখো আমাদের ডোপিং এর জন্য একটা কন্ডিশন ছিল, ডোপিং এর কন্ডিশন যে ইমিটারের ডোপিং হইতে হবে সবচেয়ে বেশি আর বেজের চেয়ে অনেক অনেক গুণ বেশি। কালেক্টরের ডোপিং হবে ইমিটারের কাছাকাছি কিন্তু অনেক একটু ছোট। অর্থাৎ লেটসে আমি বললাম ইমিটারের যদি 100 হয়, আমরা কালেক্টরকে 95 চিন্তা করতে পারি, বেসকে 5 চিন্তা করতে পারি।
তাহলে এই ধরনের রেশিও কিন্তু মেনটেন করে নাই। আমি বলতেছি না সবসময় এটাই খাটবে, এটা 100, এটা 98, এটা 2 হইতে পারে, 100, 90, 10 হইতে পারে, কিন্তু এমন হবে না যে 150-50, এরকম জীবনও হবে না। তাহলে দেখো কালেক্টর আর বেইজের মধ্যে কিন্তু ডোপিং এর মধ্যে বিশাল একটা পার্থক্য থাকবে। আর আমাদের এখানে দেখো ডোপিং কিন্তু দেখো ইমিটারে আর বেইজে আর কালেক্টরে ডোপিং এর যেই ডেনসিটি সেটা কিন্তু সিমিলার। এই জন্য আমরা বলতে পারি যে দুইটা ডায়োডকে যদি একসাথে অ্যাড করা হয় আমরা ট্রানজিস্টরের মতো স্ট্রাকচার পাবো ঠিকই, কিন্তু সেটা ট্রানজিস্টর হিসেবে অ্যাক্ট করবে না। ইট উইল নট অ্যাক্ট অ্যাজ এ ট্রানজিস্টর। খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ট্রানজিস্টর হিসেবে কেন অ্যাক্ট করবে না। দুইটা পিএন জাংশনকে বা আমরা যদি দুইটা ডায়োডকে একসাথে অ্যাড করে দিই ট্রায়োড পাবো ঠিকই, ট্রানজিস্টরের মতো স্ট্রাকচার পাবো ঠিকই, কিন্তু এটা ট্রানজিস্টরের কাজ করতে পারবে না। রিজন হচ্ছে বেসটা অনেক মোটা হয়ে যায়, আর সবচেয়ে ইম্পর্টেন্ট রিজন হচ্ছে এদের ডোপিংটা আমাদের কাঙ্ক্ষিত রেশিওতে থাকে না। রিজন হচ্ছে কি ডোপিং রেশিও, রিজন হচ্ছে ডোপিং রেশিও। ডোপিং রেশিও মেনটেন না করার কারণে এই জিনিসটা আমাদের ট্রানজিস্টর হিসেবে অ্যাক্ট করবে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমাদের মাথায় রাখা লাগবে যে কেন দুইটা ডায়োডকে অ্যাড করে ট্রানজিস্টর বানানো যায় না। তাহলে আমরা ট্রানজিস্টরের সিম্বল দেখলাম, ট্রানজিস্টরের ডায়োডকে যোগ করে ট্রানজিস্টর বানানো যায় না কেন সেটা দেখলাম। এরপর আসলে আমরা ট্রানজিস্টরের অপারেশনগুলো একটু দেখব। ট্রানজিস্টরের অপারেশন বলতে বোঝানো হয়েছে যে ট্রানজিস্টরকে যখন সার্কিটে যোগ করব আমরা তখন একটা ট্রানজিস্টর কিভাবে কাজ করে। আমরা প্রথমে এই সার্কিটটা একটু দেখি। দেখো এখানে আমরা কি করছি, বেসকে মিডলে রাখছি, ইমিটার বামে কালেক্টর ডানে, কারণ আমরা শুরুতেই বলছিলাম আমাদের নর্মাল ট্রেডিশন হচ্ছে কালেক্টরকে সবসময় আমরা ডানে রাখি আর ইমিটারকে বামে রাখি। দেখো এই ফিগারে দেখলেও তুমি বুঝবা যেহেতু এটা পিএনপি ট্রানজিস্টর, ইমিটারে দেখো অনেক বেশি হোল, বেজে দেখো ফ্রি ইলেকট্রন অনেক কম কারণ এটা এন, কালেক্টরে দেখো হোল বেশি বাট ইমিটারের চেয়ে কম। তার মানে আমাদের এই ফিগারটাও কিন্তু রেশিও মেনটেন করছে। অর্থাৎ আমরা যদি এক্সামের খাতায় কখনো এই ধরনের ফিগার ড্র করি আমাদের কিন্তু মেনটেন করা লাগবে ইমিটার আর কালেক্টরের পুরুত্ব বা ওয়াইটটা যেন কাছাকাছি হয়, বেস যেন অনেক চিকন হয়। তারপরের জিনিসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে ইমিটারে যেন হোল অনেক বেশি হয়, কালেক্টরে যেন হোল এটার চেয়ে একটু কম হয়, আর বেজে যেন ইলেকট্রন অনেক কম হয়। এখন আমরা দেখো ট্রানজিস্টরকে সার্কিটে যখন যোগ করব এই দিকে আমরা কি করলাম, একটা সার্কিট ব্যাটারি যোগ করলাম, এই সাইডে আরেকটা ব্যাটারি যোগ করলাম। এখন ভাইয়া দেখো তো আমরা যদি শুধু ইমিটার বেস সার্কিটটা চিন্তা করি, অর্থাৎ আমি তোমাদেরকে বলতেছি ভাইয়া এখন হচ্ছে শুধু এই সার্কিটটুকু চিন্তা করো তোমরা, অর্থাৎ আমরা ডান সাইডের সার্কিটটাকে আপাতত ভুলে যাব। এই সার্কিটে দেখো তো এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে এন। আমি চাইলে আমার ব্যাটারিটাকে ফরওয়ার্ড বায়াসেও অ্যাড করতে পারি, রিভার্স বায়াসেও অ্যাড করতে পারি। এইখানে দেখো পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ দেয়া হয়েছে, তার মানে আমার লেফট সাইডের সার্কিটটা কি ফরওয়ার্ড বায়াসে আছে। আমি চাইলে কি এটাকে রিভার্স বায়াসেও করতে পারতাম। আর এর পরের পার্টে তোমরা একটু বাম সাইডের সার্কিটটায় ফোকাস করো। দেখো কালেক্টর হচ্ছে পি, বেজ হচ্ছে এন। আমি করছি কি পি এর সাথে দেখো নেগেটিভ দিছি, এন এর সাথে পজিটিভ দিছি, অর্থাৎ এই সার্কিটটা কি হয়ে গেছে রিভার্স বায়াস। তাহলে আমরা যখন সার্কিট যোগ করব তখন আমি চাইলে 4 রকমের বিন্যাস দিতে পারি বা 4 রকমের ওরিয়েন্টেশন দিতে পারি। এক হচ্ছে দুইটাই ফরওয়ার্ড, 2 হচ্ছে এটা ফরওয়ার্ড এটা রিভার্স, 3 হচ্ছে এটা রিভার্স এটা ফরওয়ার্ড, 4 হচ্ছে দুইটাই রিভার্স। এরকম 4টা জিনিস মেনটেন করা যায়। এখন আমাদের পড়ালেখার পার্টে আমরা সবসময় মনে রাখবো আমরা
ইনপুট সার্কিট বা লেফট সার্কিট বা আমরা যেটাকে বলতে পারি ইনপুট সার্কিট, সেটাকে আমরা সবসময় দিব ফরওয়ার্ডে। রাইট সাইডের সার্কিট বা আউটপুট সার্কিটকে সবসময় দিব রিভার্সে। আর এই যে আমি ফরওয়ার্ড রিভার্স মেইনটেইন করলাম, এটাকে বলা হয় দেখো ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড। এই মোডটাকে কি বলে? ফরওয়ার্ড অ্যাক্টিভ বা শুধু অ্যাক্টিভ। সবাই মনে রাখবো তাইলে, বেজ ইমিটার বায়াস মানে লেফট সাইডের বায়াসকে আমি যদি ফরওয়ার্ড দেই, রাইট সাইডটাকে যদি রিভার্স দেই, তাহলে ওই জিনিসটাকে বলে ফরওয়ার্ড অ্যাক্টিভ। বাকি জিনিসগুলোকে কি বলে? যদি দুইটাই ফরওয়ার্ড দিতাম নাম হইতো স্যাচুরেটেড, যদি দুইটাই রিভার্স দিতাম নাম হইতো কাট অফ, যদি ইনপুটকে রিভার্স আউটপুটকে ফরওয়ার্ড দিতাম ওইটার নাম হইতো রিভার্স অ্যাক্টিভ, ফরওয়ার্ড অ্যাক্টিভের উল্টা। তাহলে এই হচ্ছে আমাদের 4 ধরনের ওরিয়েন্টেশন। তাহলে আমরা এইখানে কি জানলাম? আমরা জানলাম হচ্ছে ভাইয়া আমাদের, আমি যেই সার্কিটটা ড্র করলাম বেসকে দিয়ে, আর এটার লেফট সাইডের সার্কিট বা ইনপুট সার্কিটকে আমি ফরওয়ার্ড দেই, রাইট সাইডের সার্কিট বা আউটপুট সার্কিটকে আমি রিভার্স দিই। আর এই যে আমি ফরওয়ার্ড রিভার্স দিয়ে যেটা মেনটেন করলাম, সেই মোডটাকে বলা হয় ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড। ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড। যদি আমি দুইটাকেই ফরওয়ার্ড দিতাম সেটা হয়তো স্যাচুরেটেড, দুইটাকেই ফরওয়ার্ড দিলে সেটা হয়তো স্যাচুরেটেড, দুইটাকেই রিভার্স দিলে হয়তো কাট অফ, ইনপুটকে রিভার্স আউটপুটকে ফরওয়ার্ড দিলে নাম হয়তো রিভার্স অ্যাক্টিভ। তো তোমরা জানলে খুশি হবা যে আমাদের এই 3টা কিন্তু সিলেবাসে নাই। অর্থাৎ আমাদের স্যাচুরেটেড, কাট অফ, রিভার্স অ্যাক্টিভ এগুলো নিয়ে কোনো চিন্তাই করা লাগবে না। তাহলে আমরা সবসময় মনে রাখবো কি, আমাদের কাজ হচ্ছে ফরওয়ার্ড অ্যাক্টিভ। ফরওয়ার্ড অ্যাক্টিভ মানে ইনপুটকে দিব ফরওয়ার্ড, আউটপুটকে দিব রিভার্স। এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবা ভাইয়া। ইনপুটকে দিব ফরওয়ার্ড মানে লেফটকে দিব ফরওয়ার্ড, রাইটকে বা আউটপুটকে দিব রিভার্স। তাইলেই আমাদের কাজ ডান। তাহলে এই যে দেখো আমাদের পিএনপি ট্রানজিস্টরের ফিগার ড্র করা আছে। ইমিটারটা আর কালেক্টরটা দুইটাই দেখো মোটা, কিন্তু ইমিটারে ডোপিং বেশি, কালেক্টরে ডোপিং কম, বেজে অনেক কম, আর বেজ দেখো অনেক চিকন। এই হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এটা আমরা দেখলাম পিএনপি, কারণ কি এই সাইডে দেখো পজিটিভ মানে হোল আছে, এই সাইডেও পজিটিভ মানে হোল আছে, ভিতরে ফ্রি ইলেকট্রন আছে মানে এন আছে। এখন একটা জিনিস একটু ফলো করো, আমাদের এখান থেকে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র আসবে ট্রানজিস্টরের। দেখো এইটা যেহেতু পজিটিভ টার্মিনাল ব্যাটারির, তার মানে এখান থেকে কি একটা কারেন্ট এই দিকে যাবে। এই কারেন্টটা যে দেখো কোথায় ঢুকতেছে ভাইয়া? ইমিটারে ঢুকতেছে। তাইলে আমি এই কারেন্টটাকে বলবো আইই। আর এই দিকে যদি একটু ফলো করো, দেখো ব্যাটারির নেগেটিভ টার্মিনাল ভাইয়া, নেগেটিভ টার্মিনালে কি হয়? কারেন্ট ঢুকে। তাহলে কারেন্ট যদি এখানে ঢুকে, তার মানে কালেক্টর থেকে বের হচ্ছে আইসি। আর এই দিকে একটু ফলো করো, আইই ঢুকে তার একটা অংশ আইবি বের হচ্ছে। তোমরা কেসিএল সবাই জানো, কেসিএল থেকে আমরা বলতে পারি এই ট্রানজিস্টরটা দেখো আইই ঢুকতেছে, আইসি আর আইবি বের হচ্ছে। তাহলে আমরা কেসিএল অনুযায়ী এটা বলতে পারি অবশ্যই যে যেইটা ঢুকতেছে সেটা কি হবে? যেই দুইটা বের হচ্ছে তার যোগফলের সমান। এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ইকুয়েশন। এটা হচ্ছে ট্রানজিস্টরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ইকুয়েশন। আর ট্রানজিস্টরের ক্ষেত্রে বা আমাদের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যেমন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ফর্মুলাটা দেখছিলাম, আমরা আর সমান ভি বাই আইকে চেঞ্জ করে ডেল ভি বাই ডেল আই আকারে লিখতে পারি। সিমিলারলি আমরা এখানেও এই যে আইই, আইবি, আইসি এটাকে এদের চেঞ্জ আকারে এইভাবে লিখতে পারবো। ডেল আইই সমান হচ্ছে ডেল আইসি প্লাস ডেল আইবি। তাহলে আমাদের এখান থেকে ফর্মুলা আসলো, যেই ফর্মুলাটা মনে রাখতে হবে ইমিটার কারেন্ট, কারণ ইমিটারে যেহেতু ডোপিং সবচেয়ে বেশি, আমরা জানি যার মধ্যে ডোপিং সবচেয়ে বেশি তার কি কন্ডাক্টেন্স তত বেশি, মানে রেজিস্ট্যান্স কম, কন্ডাক্টেন্স বেশি তার মানে কি কারেন্টও বেশি। তাই দেখো ইমিটারের কারেন্টটা হয় দুইটার যোগ করলে সমান। এজন্যই তোমরা দেখবা আমি কিন্তু এখানে
100-এর রেশিওটা মেনটেন করছি, কারণ দুইটা যোগ করলে আলটিমেটলি এটা সমান হবে। ওকে, এখন দেখো আমরা একটু ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ দেখব। এটা অ্যাকচুয়ালি নতুন কোনো গ্রাফ না, এটা ডায়োডের গ্রাফই। দেখো তোমরা একটা জিনিস মনে রাখার কথা, ইনপুট সার্কিটে ফরওয়ার্ড বায়াস, ইনপুট সার্কিটে ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াসে দেখো তো আমি যদি ভোল্টেজকে বাড়াইতে থাকি, ফরওয়ার্ড বায়াসে ভোল্টেজকে বাড়াইতে বাড়াইতে একটা ভ্যালুতে যেয়ে কিন্তু আমাদের যেই নি ভোল্টেজ থাকে সেটাকে ক্রস করে যায়, তারপর কিন্তু এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পায়। সেটাই দেখো আমাদের বেস কারেন্টটা কি হয়েছে, ভোল্টেজের সাথে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে। এটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসেরটা। তাহলে এটাকে আমরা বললাম ফরওয়ার্ড বায়াসের জন্যে, অর্থাৎ ইনপুট সার্কিটটার জন্যে। আর রাইট সাইডেরটা দেখো, এটা কিন্তু আমাদের রিভার্স বায়াসের গ্রাফটা। দেখো আমাদের মনে আছে রিভার্স বায়াসে আমি ভোল্টেজকে যতই বাড়াইতে থাকি কারেন্টের ভ্যালু কিন্তু বাড়ে না, লিকেজ কারেন্ট কিন্তু প্রায় সিমিলার থাকে। ওই গ্রাফটাই দেখো এখানে মেনটেন হয়েছে, লিকেজ কারেন্ট কি সিমিলারই আছে। এরপর ট্রানজিস্টরের ক্ষেত্রে যেহেতু জেনার ইফেক্ট নাই, তাই আমাদের এখানে জেনারের জিনিসগুলো লাগবে না। তাহলে এটা হচ্ছে রিভার্স বায়াসের জন্য। ফরওয়ার্ডেরটা দেখো নি ভোল্টেজ ক্রস করার পর এক্সপোনেনশিয়ালি বাড়তেছে, আর রিভার্সেরটা দেখো লিকেজ কারেন্টটা সিমিলারই আছে। এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স গ্রাফগুলা। এটা কিন্তু নতুন কিছু না, এটা হচ্ছে ডায়োডের গ্রাফটাই, যেটা তোমরা আগের ক্লাসে দেখছিলে। ডায়োডে ফরওয়ার্ড বায়াসে গ্রাফ এরকম হয়, রিভার্স বায়াসে গ্রাফ কিন্তু এরকম হয়। ওকে, এখন আসো আমরা এই যে একটু আগে যে জিনিসগুলো হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের জন্য পড়ছিলাম, এখন এনপিএন এর জন্য পড়ব। দেখো এনপিএন তার মানে ইমিটার হবে এন, বেজ হবে পি, কালেক্টর হবে এন। তাহলে ইমিটার যেহেতু এন, ইমিটারের মধ্যে থাকবে ফ্রি ইলেকট্রন, বেজে থাকবে কি হোল, আর কালেক্টরে থাকবে ফ্রি ইলেকট্রন। সেম একইভাবে দেখো আমি চাই কি আমার ইনপুট সার্কিটকে, তার মানে লেফট সাইডের সার্কিটকে ফরওয়ার্ড বায়াসে দিব, আর রাইট সাইডের সার্কিটকে রিভার্স বায়াসে দিব। দেখো তো ভাইয়া এন এর সাথে আছে এন, পি এর সাথে আছে পি, তাহলে জিনিসটা কি হইল, এন এর সাথে এন, পি এর সাথে পি, তাহলে ফরওয়ার্ড হইল, ফরওয়ার্ড হইল। রাইট সাইডে দেখো এন এর সাথে প্লাস, পি এর সাথে মাইনাস, তাহলে এটা কিসে আছে, রিভার্সে আছে। তাহলে এই জিনিসগুলা কি সবাই বুঝতে পারছি যে কিভাবে এনপিএন ট্রানজিস্টরেও আমরা একই জিনিস মেনটেন করলাম। অর্থাৎ ট্রানজিস্টর যেটাই হোক না কেন আমাদের মেইন টার্গেট হচ্ছে ভাইয়া আমরা লেফট সাইডের সার্কিটকে দিব ফরওয়ার্ড বায়াস, আর রাইট সাইডের সার্কিটকে দিব রিভার্স বায়াস। সেটা যেই ট্রানজিস্টরই হোক না কেন, এনপিএন হোক বা পিএনপি হোক। ওকে, তাহলে এই পরের পার্টে দেখো আমরা লেফট সাইডকে ফরওয়ার্ড আর রাইট সাইডকে রিভার্সে দিলাম। তাহলে এই পাশের ব্যাটারিতে একটু খেয়াল করো, এটা যেহেতু নেগেটিভ, নেগেটিভে কি হয় কারেন্ট ঢুকে, কারেন্ট ঢুকে, আর পজিটিভ থেকে কি হয় কারেন্ট বের হয়। তাহলে এখন দেখো, তাহলে ইমিটার থেকে কারেন্ট বের হচ্ছে, বেজে কারেন্ট ঢুকতেছে, আর কালেক্টরেও দেখো কারেন্ট ঢুকতেছে। তাহলে টোটাল ঢুকতেছে কে কে, বেজ ঢুকে কালেক্টর ঢুকে, তাহলে আমরা লিখতে পারি বেজ ঢুকতেছে কালেক্টর ঢুকতেছে, বের হইতেছে কে ইমিটার। তাহলে দেখো একই সম্পর্ক কিন্তু আমরা আগেও দেখছি এখনো দেখলাম। তাহলে ট্রানজিস্টরের ক্ষেত্রে কমন জিনিস, প্রথম কমন জিনিস, ট্রানজিস্টর এনপিএন হোক বা পিএনপি হোক, আমরা ইনপুট সার্কিটকে দিব ফরওয়ার্ড, আউটপুট সার্কিটকে দিব রিভার্স, কারণ আমরা ফরওয়ার্ড অ্যাক্টিভ মুড নিয়েই পড়াশোনা করব। সেকেন্ড কমন জিনিস, ট্রানজিস্টর এনপিএন হোক বা পিএনপি হোক,
সব সময় ইমিটার কারেন্ট হয় বেজ আর কালেক্টরকে যোগ করার সমান। তাহলে এখানেও আমরা কিন্তু এটাকে ডেল হিসেবে লিখতে পারি, অর্থাৎ ডিফারেন্স হিসেবে লিখতে পারি। এই হচ্ছে আমাদের এনপিএন আর পিএনপি ট্রানজিস্টর। এখন একটা জিনিস একটু দেখো, আমরা শুরুতে সিম্বলে পড়ছিলাম যে ইমিটারে একসময় তীর চিহ্ন ভিতরে ঢুকে একসময় বের হয়। দেখো তো এনপিএনে ইমিটার থেকে কারেন্ট কি, ইমিটার থেকে কারেন্ট বের হচ্ছে। আর পিএনপিতে দেখো, পিএনপিতে ইমিটারে কারেন্ট ঢুকতেছে, পিএনপিতে ঢুকে এনপিএনে বের হয়। এই জন্যই দেখো আমরা এখানে মেনটেন করছিলাম পিএনপিতে ঢুকে, পিএনপিতে ঢুকতেছে আর এনপিএনে বের হচ্ছে। অর্থাৎ এই যে এনপিএনে বের হওয়া পিএনপিতে ঢুকা, এটা কিন্তু আমাদের মন গড়া কিছু না, এটা কিন্তু সার্কিটে এরকম হয় দেখেই আমরা করতেছি। কারণ সার্কিটেই কিন্তু পিএনপিতে ইমিটার দিয়ে ঢুকে এনপিএনে ইমিটার দিয়ে বের হয়, আমরা ওই জিনিসটাই ড্র করছি। তাহলে এখানে পি এন পি, এখানে এন এন, এটা হচ্ছে পি। তাহলে আশা করি আমরা সবাই কেন এদের সিম্বলটা এইরকম দেয়া হয়েছে বুঝতে পারছি। সিম্বলটা কেন আমাদের এনপিএনে বের হওয়া আর পিএনপিতে ঢুকা দেয়া হইলো, আশা করি সবাই বুঝছি। আরেকটা কোয়েশ্চেন তোমাদের থাকতে পারে যে কেন ভাইয়া ইমিটারে তীর চিহ্ন দিয়েই বোঝানো হইলো। এইটার রিজনটা হচ্ছে একটা ট্রানজিস্টরে টোটাল কারেন্ট কত, ইমিটার কারেন্টের সমান। তাহলে আমি যদি কালেক্টরে তীর চিহ্ন দিতে চাইতাম তাহলে কিন্তু আমি টোটাল কারেন্টকে বুঝাইতে পারতাম না, কারণ কালেক্টরে তীর চিহ্ন দিলে বেজেও তীর চিহ্ন দিতে হবে, দুইটা তীর চিহ্ন মিলে ইমিটারের সমান। এই জন্য টোটাল কারেন্টকে একসাথে বোঝানোর জন্য ইমিটারে তীর চিহ্ন দেয়া হয়। এই হচ্ছে রিজন। আচ্ছা, এখন একটা কুইজ আছে, তোমরা একটু কুইজটার অ্যান্সার দেওয়ার ট্রাই করো। আচ্ছা দেখো, কোয়েশ্চেনে কি বলা হয়েছিল যে এনপিএন ট্রানজিস্টরের ফিগার কোনটা। দেখো এনপিএন, এনপিএন এর জন্য আমরা পড়ছিলাম কি ইমিটার থেকে বাইরের দিকে হবে। তার মানে দেখো কালেক্টরের তীর চিহ্ন যেটা দেয়া আছে ওই দুইটা অলরেডি বাদ। এখন ইমিটার থেকে ভিতরের দিকে মানে পিএনপি, একটু অন্য কালার দিয়ে দেখি, ইমিটার থেকে ভিতরের দিকে মানে পিএনপি আর ইমিটার থেকে বাইরের দিকে মানে এনপিএন। তাহলে কোয়েশ্চেনের আনসার হয়তো অ্যাকচুয়ালি বি নাম্বারটা, বি নাম্বারটা হচ্ছে কারেক্ট। আশা করি সবাই বুঝতে পারছি যে কেন এখানে বি নাম্বারটা হইল। তাহলে আমাদের মনে রাখতে হবে কিন্তু ফিগার দুইটা, প্রথম ইমিটারে তীর চিহ্ন, সেকেন্ড পিএনপিতে ভিতরে ঢুকবে, এনপিএনে বাইরে যাবে। ওকে, চলো আমরা এখন সামনে যাই। এখন হচ্ছে ভাই আমরা এতক্ষণ যেটা দেখছিলাম, দেখো একটু আগে যে দুইটা সার্কিট দেখছি বেসকে মিডলে রাখা হয়েছে, এখানেও দেখো বেসকে মিডলে রাখা হয়েছে।
আচ্ছা, আমরা কি এমন কোনো কাজ করতে পারি যেখানে ইমিটারকে ভিতরে আনা যাবে? আমরা কিন্তু চাইলে এটাও করতে পারি। তাহলে আমরা দেখো এখানে ট্রানজিস্টরকে 3 ধরনের কনফিগারেশনে আনা যায়, 3 টাইপের কনফিগারেশন। প্রথম কনফিগারেশন দেখো, কমন বেস কনফিগারেশন, তার মানে বেস থাকবে মিডলে। দেখো এই জিনিসটা দেখো, বেস মিডলে আছে, এইটাকে বলে কমন বেস, বা এটাকে আমরা সিবিসিও বলি। কোথাও যদি সিবিসি দেখো বা সিবি কনফিগারেশন, তাইলে বুঝবা কমন বেস কনফিগারেশন। তারপরে পার্টে দেখো, আমি যদি চাই ইমিটারটাকে ভিতরে নিয়ে আসবো, দেখো এখানে কি করা হয়েছে, ইমিটারটাকে ভিতরে নিয়ে আসা হয়েছে, তাহলে সেটাও করা সম্ভব। সেটাকে আমরা বলবো কমন ইমিটার কনফিগারেশন, অর্থাৎ সিইসি, কমন ইমিটার কনফিগারেশন। একটা জিনিস খেয়াল রাখবা, কমন ইমিটার কনফিগারেশনের ইউজ হচ্ছে 99%, অর্থাৎ আমরা যত ধরনের ট্রানজিস্টর ইউজ করি তার 99% হচ্ছে কমন ইমিটার কনফিগারেশন, আর বাকি 1% হচ্ছে কমন বেস কনফিগারেশন। কমন কালেক্টর কনফিগারেশন এটা কোনো কাজেই লাগে না, তার মানে কমন কালেক্টর কনফিগারেশন আছে বাট এটা আমাদের কোনো কাজে লাগে না, তাই আমরা এই জিনিসটা স্টাডি করি না, এটাও কখনো পরীক্ষায় আসে না, বাস্তবিক জীবনেও এটার কোনো ইউজ নাই। ইউজ আছে কমন ইমিটারের 95%-এর উপরে, কমন বেস কনফিগারেশনের 4 to 5% এইরকম। তাহলে আমরা এই দুইটা জিনিসই শিখবো, কমন ইমিটার আর কমন বেস। অনেক কিছু এখন আমরা একটু শিখলাম। আরেকটা কোয়েশ্চেন আমাদের সবার মনে আসা উচিত যে ভাইয়া এই যে এনপিএন আর পিএনপি, এর মধ্যে কোন জিনিসটা সুবিধাজনক বা কোনটা আমাদের জন্য বেশি লাভজনক? উইচ ওয়ান ইজ প্রেফারেবল? এই দুইটার মধ্যে কোন ট্রানজিস্টরটা আমরা প্রেফার করব আমাদের ইউজ করার জন্য? কারো যদি কোনো গেস থাকে বলতে পারো, বা কারো যদি জানা থাকে সেটাও বলতে পারো যে এনপিএন আর পিএনপির মধ্যে আমরা কোনটাকে প্রেফার করি, কোনটাকে বেশি ইউজ করি। কারণ আমরা অলরেডি কনফিগারেশনগুলোর মধ্যে জানলাম যে কমন এমিটারটা হচ্ছে আমাদের প্রেফারেবল, কমন এমিটার আমরা সবচেয়ে বেশি ইউজ করি, কমন বেসকে মাঝে মাঝে ইউজ করি, কমন কালেক্টর জীবনেও ইউজ করি না, এই সিসিসি-কে জীবনেও ইউজ করি না। এই দুইটার মধ্যে মনে রাখবা প্রেফারেবল হচ্ছে আমাদের এনপিএন। এনপিএন প্রেফারেবল রিজন দেখো, আমরা যখন এন টাইপ সেমিকন্ডাক্টর দেখছিলাম, এন টাইপে কি ছিল, ফ্রি ইলেকট্রন, এনএইচ কি ছিল, ফ্রি ইলেকট্রন, আর পিতে কি ছিল, পিতে ছিল হোল। কোন জিনিসটা ইজিলি মুভ করে বলো তো? ফ্রি ইলেকট্রন কিন্তু ইজিলি মুভ করে, ইজিলি মুভেবল। ফ্রি ইলেকট্রন যেহেতু ইজিলি মুভ করতে পারতেছে, তার মানে ফ্রি ইলেকট্রনে কারেন্ট খুব ইজিলি চলবে। আর আমরা বিজেটি ট্রানজিস্টরে পড়ছিলাম, বিজেটি ট্রানজিস্টর কারেন্টের ইয়েতে কাজ করে। তাহলে আমাদের এন টাইপে ফ্রি ইলেকট্রন আছে, ইজিলি মুভ করতে পারে, তাই এনপিএনটা প্রেফারেবল হবে। কারণ এনপিএনে দেখো এন বেশি, পি কম। এই হচ্ছে দুইটার মধ্যে প্রেফারেন্সের রিজন। তাহলে আমরা 3টা কনফিগারেশন দেখছি ভাই, আমরা বেসকে চাইলে মিডলে রাখতে পারি, ইমিটারকেও চাইলে মিডলে রাখতে পারি, কালেক্টরকেও চাইলে মিডলে রাখতে পারি, কিন্তু আমরা রাখি না, কালেক্টরকে মিডলে রাখি না, কালেক্টর দিয়ে আমাদের কাজ হয় না। এরপর দেখো মেজারমেন্ট অফ গেইন। আমরা যে কোনো জিনিসে গেইন জানি, তোমরা আমাদের এফিসিয়েন্সির জিনিসটা কিন্তু আমরা জানি আউটপুট বাই ইনপুট। সেম একইভাবে ট্রানজিস্টর কতটা এফিশিয়েন্ট, তার মানে ট্রানজিস্টরের টার্গেট কিন্তু এটাই ছিল, কারেন্টকে ইনক্রিজ করো, ভোল্টেজকে ইনক্রিজ করো, পাওয়ারকে ইনক্রিজ করো। ট্রানজিস্টরের কাজ কিন্তু এটাই। তাহলে দেখো ট্রানজিস্টরে যদি ভোল্টেজ গেইন বলে, তার মানে ভোল্টেজ আউটপুট বাই ভোল্টেজ ইনপুট। যদি কারেন্ট গেইন বলে, কারেন্ট আউটপুট বাই কারেন্ট ইনপুট। যদি পাওয়ার গেইন বলে,
পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট। অর্থাৎ আমাদের কোয়েশ্চেনে যদি কখনো বলে যে পাওয়ার গেইন বের করো, আমরা আউটপুট পাওয়ার বের করব, ইনপুট পাওয়ার বের করব, এদের রেশিও বের করে দিব। আচ্ছা, এখন আসো আমরা একটু কমন বেস কনফিগারেশন, যেটা প্রথমে অর্থাৎ আমাদের ইউজ অল্প কিছু জায়গায় আছে, সেই জিনিসটা একটু দেখি। কমন বেস কনফিগারেশনের সার্কিট আমরা অলরেডি দেখছি। এইখানে দেখো, আমরা শুরুতে বলছিলাম যে আমাদের এনপিএন কিন্তু বেশি প্রেফারেবল, এই জন্যই দেখো সার্কিটে সবসময় এনপিএন ইউজ করা হয়েছে। অর্থাৎ এই জিনিসটা কি, কমন বেস হইলেও আরও স্পেসিফিকলি বললে এনপিএন, কমন বেস কনফিগারেশনের এনপিএন ট্রানজিস্টর। তাহলে আমরা শুরুতেই বলছিলাম ভাইয়া আমরা হচ্ছে লেফট সাইডের সার্কিটকে ইনপুট ধরি, আর রাইট সাইডের সার্কিটকে কি ধরি, আউটপুট ধরি। তাহলে এটা হচ্ছে ইনপুট, ওইটা হচ্ছে আউটপুট। কারণ কি, আমরা এইখানে ভোল্টেজ দেই, কারেন্ট দেই, আর এখানে হচ্ছে ভোল্টেজকে রিসিভ করি। দেখো ইনপুটে কারেন্টটা কত, ইনপুট রেজিস্ট্যান্স যদি আর ইনপুট হয়, ইনপুটে কারেন্ট কত, আইই। আর আউটপুটে রেজিস্ট্যান্স যদি আর আউটপুট হয়, আউটপুটে কারেন্ট কত, আউটপুট রোধের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে আইসি, আউটপুট রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে আইসি, আর ইনপুট রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট হচ্ছে আইই। তাহলে আমরা মোটামুটি দেখলাম ইনপুট হচ্ছে আইই, আউটপুট হচ্ছে আইসি। তাহলে দেখো তো কারেন্ট গেইনটা কত হবে, কারেন্ট গেইন, এটাকে কারেন্ট গেইন না ডেকে একটা স্পেশাল নামে ডাকা হয় কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। এটাকে কি নামে ডাকা হয়, কারেন্ট, এটা হচ্ছে কমন বেইজের জন্য কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। এটাকে কি দ্বারা প্রকাশ করে, আলফা। তাহলে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আলফাটা কি হবে, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। আউটপুট কারেন্ট কত, আইসি, ইনপুট কারেন্ট কত ভাইয়া, আইই। তাহলে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা চলে আসলো, এই যে আলফা সমান আইসি বাই আইই, এটা মনে রাখতে হবে। এরপরে দেখো, আমরা যদি ভোল্টেজ গেইন বের করতে চাই, ভোল্টেজ গেইনটা কত হবে, ভোল্টেজ গেইনটা হচ্ছে ভাইয়া ভি আউটপুট বাই ভি ইনপুট। ভি আউটপুটটা কত, আইসি ইন্টু আর আউট, আর ভি ইনপুট হচ্ছে কত, আইই ইন্টু আর ইন। কারণ এটার মধ্যে ভোল্টেজ ড্রপ কত, আই ইন্টু আর, আই ইন্টু আর। এখন দেখো আইসি বাই আইই কে কি বলে, আইসি বাই আইই কে বলা হয় ভাইয়া আলফা, আর আর আউট বাই আর ইন হচ্ছে এখানে। তাহলে আমরা এখান থেকে যেই ফর্মুলাটা দেখছি সেটা হচ্ছে আমরা কারেন্ট গেইন বা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, কমন বেস কনফিগারেশনে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আলফা হচ্ছে আইসি বাই আইই, মানে কালেক্টর কারেন্ট বাই ইমিটার কারেন্ট। আর সেটার সাথে আমরা যদি রেজিস্ট্যান্সের রেশিও গুণ করি আমরা পাই ভোল্টেজ গেইন। তাহলে পাওয়ার গেইন কিভাবে পাবো, তুমি ভোল্টেজের সাথে আবার কারেন্ট গুণ করো, অর্থাৎ পাওয়ার গেইন আমরা পাই হচ্ছে ভি আউট, আই আউট, আই আউটকে আমরা আইসি লিখতে পারি, আই আউটকে লিখতে পারি আইসি, নিচে হচ্ছে ভি ইন ইন্টু আইই। এখন দেখো আইসি বাই আই এর ভ্যালু হচ্ছে আলফা, আর ভি আউট বাই ভি ইন এর ভ্যালু কত, আলফা ইন্টু এটা। তাহলে দুইটা আলফা গুণ হয়ে আলফা স্কোয়ার, আর আর আউট বাই আর ইন নিজের জায়গাতেই আছে। তাহলে আসলে আমরা ফর্মুলাগুলো একটু মার্জ করি। প্রথমত কারেন্ট গেইন, যেটাকে আমরা কারেন্ট গেইন না বলে বলবো কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, যেটাকে একটা অ্যালফাবেট ফিক্স করে দিছে আলফা, সেটা হচ্ছে ভাইয়া আইসি বাই আইই, আউটপুট বাই ইনপুট। ভোল্টেজ গেইন, এটা অবশ্যই কার জন্যে, কমন বেস কনফিগারেশনের জন্যে।
ভোল্টেজ গেইনটা কত হবে? ভোল্টেজ গেইনকে আমরা এভি দিয়ে লিখি, সেটা হচ্ছে ভি আউটপুট বাই ভি ইনপুট। সেটার ফর্মুলা হচ্ছে আলফা ইন্টু আর আউট বাই আর ইন। 3 নম্বরে পাওয়ার গেইন এপি, সেটাকে লেখা হয় পি আউট বাই পি ইন। সেটার ফর্মুলা হচ্ছে আলফা স্কোয়ার আর আউট বাই আর ইন। এই গেল আমাদের 3টা ফর্মুলা। এরপর আসো আমরা কমন বেস তো গেল, কমন ইমিটার দেখা দরকার, কারণ কমন ইমিটারের ব্যবহার কি সবচেয়ে বেশি আমাদের জীবনে। তাহলে কমন ইমিটারের জন্য যদি ফর্মুলাগুলো একটু দেখি, প্রথমত কমন ইমিটার সার্কিটটা কিভাবে ড্র করা হয় দেখো। আমরা কমন বেস সার্কিট অনেক ড্র করতে পারি। কমন বেস সার্কিটটাও একবার ড্র করা দেখো। কমন বেসের জন্য গোল দিব, নিচে দাগ দিব এরকম এরকম। তাহলে বাম সাইডে ইনপুট সার্কিট, তার মানে হচ্ছে ইমিটার, ডান দিকে কালেক্টর, নিচে বেজ। আমি যদি ওয়্যার দিয়ে যোগ করি, এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। এইটা যদি আমাদের ধরো এনপিএন হয়, এনপিএন, এনপিএন এর জন্য ব্যাটারিকে ফরওয়ার্ডে দিব, তার মানে ইনের সাথে নেগেটিভ, এই যে এরকম। এই সার্কিট কিন্তু ড্র করতে পারতে হবে। আর এই পাশে দেখো, এন এর সাথে রিভার্স বায়াসে দিতে হলে এন এর সাথে পজিটিভ। এই হচ্ছে আমাদের সার্কিট ড্র করা কমপ্লিট। আরেকটা জিনিস দিতে ভুলবো না, আউটপুট রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আর আউট, এটা হচ্ছে আর ইন। তুমি যদি কারেন্টগুলো দেখাই দিতে চাও দেখাইতে পারো। এন এর জন্য ইমিটার থেকে বের হবে, বেজে ঢুকবে, কালেক্টর থেকে কালেক্টরেও ঢুকবে। এই হচ্ছে আমাদের কমন বেজ সার্কিট। এই সার্কিট কিন্তু আঁকতে পারতে হবে। দেখো আমরা কিন্তু অলরেডি সবগুলো আলাদা আলাদাভাবে শিখছি। প্রথমে ট্রানজিস্টরটাকে আঁকবো কমন বেজ দেওয়ার জন্য, বেজকে নিচে দিব। আর আমরা জানি বেজের লেফটে ইনপুট সার্কিট হয়, তার মানে ইমিটারটাকে লেফটে দিব, কালেক্টরটাকে রাইটে দিব। এরপর আমি জানি ইনপুট সার্কিটটা ফরওয়ার্ড বায়াসে দিতে হবে, তার মানে এন এর সাথে নেগেটিভ, পি এর সাথে পজিটিভ, আর একটা রেজিস্ট্যান্স দিয়ে দিব। আউটপুট সার্কিটকে রিভার্স বায়াসে দিব, তার মানে এন এর সাথে পজিটিভ, পি এর সাথে নেগেটিভ, আর একটা আউটপুট রেজিস্ট্যান্স দিব। এই হচ্ছে আমাদের কমন বেজ সার্কিট। আসো আমরা কমন ইমিটার সার্কিটও একটা ড্র করার চেষ্টা করি, খুব বেশি কঠিন না। কমন ইমিটারের জন্য কি করব, এখন আমরা বেসটাকে এখানে, কালেক্টরকে উপরে, ইমিটারকে নিচে, অর্থাৎ এটা হচ্ছে বেজ, এইটা হচ্ছে বেজ, এইটা কালেক্টর, এইটা ভাইয়া ইমিটার। এখানে ব্যাটারি যোগ করব, এখানেও ব্যাটারি যোগ করব। আর একটা জিনিস দিতে ভুলা যাবে না, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আর ইনপুট, এটা হচ্ছে আর আউটপুট। যেহেতু আমরা এনপিএন নিয়ে কাজ করি, তার মানে ইমিটার থেকে বাইরে বেরোবে, ইমিটার থেকে বাইরে বেরোলে বাকি দুইটা দিয়ে ঢুকবে। যেহেতু এনপিএন লিখছি, তাহলে এটা এন, এটা পি, এটা এন। এখন দেখো ইনপুট সার্কিট দিব কিসে ভাইয়া, ফরওয়ার্ড বায়াস, তার মানে পি এর সাথে পি দাও। আউটপুট সার্কিট দিব কিসে, রিভার্স বায়াস, তার মানে এন এর সাথে দিব পি। এখন তোমাদের মনে হইতে পারে ভাইয়া এন এর সাথে দেখো আছে পি, তার মানে রিভার্স হয়েছে, কিন্তু এখানে এন এর সাথে তো এন আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, কমন ইমিটারের ক্ষেত্রে এই নেগেটিভটা অ্যাকচুয়ালি এন এর সাথে না, এই নেগেটিভটা হচ্ছে বেজের সাথে কানেক্টেড। এই কারণে দেখো আলটিমেটলি আমাদের এখানে কিন্তু রিভার্স বায়াস হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এই হচ্ছে কমন ইমিটার সার্কিট। এখন তাইলে এটার জন্য আমরা সবগুলা জিনিস বের করি। এখানে দেখো ইনপুট হচ্ছে আর বি আই, বেসটা, আউটপুট হচ্ছে কালেক্টরটা, তার মানে আমাদের দুই জায়গাতেই আউটপুট কি, কালেক্টর।
তাহলে আমি যদি এখানে রেশিওগুলো বের করি, আগেরটায় আমরা কারেন্ট গেইন বলতাম না, কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বলতাম, আর এটাতে বলবো কারেন্ট গেইন। তাহলে কমন ইমিটারের ক্ষেত্রে বলা হয় কারেন্ট গেইন, কমন বেজের ক্ষেত্রে বলা হয় কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। তাহলে কারেন্ট গেইনকে কি দিয়ে লেখা হয়? বিটা। বিটা কি হবে ভাইয়া? আউটপুট বাই ইনপুট। তাহলে সেম একইভাবে ভোল্টেজ গেইন কত হবে? ভোল্টেজ গেইন এভি, এটা হবে হচ্ছে আগের মতোই বিটা ইন্টু আর আউট বাই আর ইন। আর পাওয়ার গেইন কত হবে? এপি হবে বিটা স্কোয়ার আর আউট বাই আর ইন। এখানে দেখো সবগুলা দেয়া আছে। এই হচ্ছে আমাদের কমন বেজের ফর্মুলা, কমন ইমিটারের ফর্মুলা। আবার বলতেছি কমন কালেক্টর কোনো কাজে লাগে না, তাই আমরা সেটা স্টাডি করব না। এখন আসলে আমরা এই নলেজ বেসড কোয়েশ্চেনগুলো একটু পড়ার চেষ্টা করি। প্রথম কোয়েশ্চেনে দেখো বলা হয়েছে ভাইয়া পিএনপি ট্রানজিস্টর কেন দুইটা সেপারেট পিএন জাংশনকে মার্জ করে বানানো যায় না? এইটা আমরা কোথায় পড়ছি? এটা একটু আগে পড়ছিলাম আমরা, এই যে এখানে দেখো দুইটা পিএন জাংশনকে অ্যাড করলে এরকম পাবো। সেইটাতে দেখো প্রথমত ডোপিংয়ের রেশিও সেম নাই, সেকেন্ড হচ্ছে এদের ওয়াইডটা বা কত মোটা হবে সেটাও মেনটেন করে না, এই জন্যে ট্রানজিস্টর বানানো যায় না। তাহলে আমরা প্রথম পার্টটা পড়লাম, প্রথম কোয়েশ্চেনটা, এটা আশা করি আমরা সবাই পারবো। রিজন হচ্ছে কি, ডোপিং মানে না এবং পুরুত্ব বা ওয়াইড যেটা সেটা মেনটেন করে না। সেকেন্ড বলছে এনপিএন ট্রানজিস্টর কেন পিএনপির চেয়ে বেশি ইফেক্টিভ। দেখো এটাও আমরা একটু আগে দেখছি, এইটা দেখলাম এই যে এখানে এনপিএন পিএনপির মধ্যে এনপিএন কেন প্রেফারেবল? রিজন হচ্ছে এনে থাকে ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন ইজিলি মুভ করতে পারে, এন এর জন্য রেজিস্ট্যান্স কম হয়, কন্ডাক্টেন্স বেশি হয়, তাই খুব ইজিলি মুভ করে, কারেন্টের ভ্যালু বেশি পাওয়া যায়। 3 নাম্বার দেখো বলা হয়েছে ডিসি বা বেস কারেন্ট কেন অনেক ছোট হয়? বেস কারেন্ট ইজ ভেরি লো। রিজনটা কি? রিজনটা খুবই সিম্পল, ভেরি লো ডোপিং। আমরা কি জানি, ডোপিং যত বেশি করব ভাইয়া তত কি ওইটার মধ্যে কারেন্ট বেশি হবে। এই জন্যই দেখো ডোপিংয়ের সিকোয়েন্স ইমিটারে বেশি ছিল, ইমিটারে কারেন্ট বেশি, দেন সেকেন্ড ছিল কি কালেক্টরে, তাই কালেক্টরে কারেন্ট সেকেন্ডে হয়। বেজে আমরা জানি ডোপিং অনেক কম, যেহেতু ডোপিং অনেক কম তাই কারেন্টও কি অনেক কম, কারণ এটার রেজিস্ট্যান্স অনেক বেশি হয়, কন্ডাক্টেন্স অনেক কম হয়। এই হচ্ছে রিজন, ভেরি লো ডোপিংয়ের কারণে বেস কারেন্টটা ভেরি লো হয়। এখন আসো আমাদের একটা সার্কিটের জন্য আলফা বলা আছে, বিটা বের করতে বলছে। তার মানে আমি যদি এটাকে কমন বেস থেকে কমন ইমিটার বানায় ফেলি তখন আমাদের বিটার ভ্যালু বা কারেন্ট গেইনটা কত হবে? এটার জন্য আমরা একটা রিলেশন বিল্ড আপ করবো। আসো দেখো আইই সমান কত? আইসি প্লাস আইবি। এটাকে বলে দেই রিলেশন বিটুইন আলফা বিটা। এখন আমি কি করব, পুরা সার্কিট ইকুয়েশনটাকে আমি যদি আইই দিয়ে ভাগ, আইসি দিয়ে ভাগ করি, আইই বাই আইসি ইকুয়ালস টু আইসিকে আইসি দিয়ে ভাগ করব প্লাস আইবিকেও আইসি দিয়ে ভাগ করব। একটা জিনিস দেখো, আইই বাই আইসি কি আলফার উল্টাটা না? আলফা ছিল আইসি বাই আইবি, তাহলে আমরা এটাকে লিখবো 1 বাই আলফা। এখানে আসবে 1 প্লাস এটা কি বিটার উল্টা, তার মানে 1 বাই বিটা। তাহলে রিলেশনটা হচ্ছে 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা ইকুয়ালস টু 1। এই রিলেশনটা আমরা মনে রাখবো, কারণ এটা আমাদের এক্সামের হলে কি ইউজ করা লাগবে। এখন এখানে দেখো আলফা দেয়া আছে, বিটা বের করতে বলছে, আমরা রিলেশন লিখি 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা ইকুয়ালস টু 1।
তাহলে 1/β আসতেছে 1/α মাইনাস 1, তাহলে 1/0.97 মাইনাস 1। এখান থেকে বিটা কত আসে একটু বলো তো? এটা আমার আসলো 32.333। এটা হচ্ছে বিটার ভ্যালু আসছে। ক্যালকুলেটরে এটা থেকে এটা মাইনাস করছি, তারপর পুরাটাকে ইনভার্স করে দিছি। তাহলে আমাদের আলফা আর বিটার মধ্যে রিলেশনটা চলে আসছে। এর পরের পার্টে দেখো, একটা কমন ইমিটার কনফিগারেশনের জন্য আমাদের বিটা বলা আছে 100, বিটা বলা আছে 100, ইমিটার কারেন্ট দেওয়া আছে, বলছে কালেক্টর কারেন্টটা বের করো। তাহলে ইমিটার আর কালেক্টরের মধ্যে রিলেশন ছিল কিন্তু আলফার মাধ্যমে। তাহলে আমরা এখানে একটু আলফাটা বের করি। 1/α মাইনাস 1/β ইকুয়ালস টু 1। তাহলে 1/α ইকুয়ালস টু 1 প্লাস 1/β। তাহলে আলফা কত আসে? আলফা আসলো 0.99, এটাই 0.99 আসছে আলফা। এরপর দেখো আইসি বের করতে বলছে। আমরা জানি আলফা সমান হচ্ছে আইসি বাই আইই, দেন আইসি কত হবে? আলফা আইই। আমি যদি ভ্যালু বসাই, আলফার ভ্যালু 0.99, আইই হচ্ছে 120 মিলি অ্যাম্পিয়ার। আমার অ্যান্সার আসলো 118.812 মিলি অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের আইসির অ্যান্সার। এখন কোয়েশ্চেন যদি আরেকটু এক্সটেন্ড করে বলতো আইবি বের করো, কি করতাম? 120 থেকে এটা মাইনাস করে আইবি চলে আসতো। ট্রানজিস্টরের ম্যাথ কিন্তু খুবই ইজি, খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, এটার মধ্যে কোনো ধরনের ডিফিকাল্টি নাই। জাস্ট আমাদের যে 3-4টা সূত্র আছে, 3-4টা সূত্র মনে রাখবা, কোয়েশ্চেন অনুযায়ী অ্যাপ্লাই করবা। আসো আমরা আরও কোয়েশ্চেন দেখি, তাহলে বোঝা যাবে। দেখো এখানে একটা সার্কিট দেয়া, যেখানে আর ইনপুট আছে, আর এল আছে, মানে আর আউটপুট আছে, আইসি দেয়া আছে। কোয়েশ্চেনে বলা আছে কারেন্ট গেইন ইজ 0.99। তার মানে কি হবে? এটা কিন্তু আলফা 0.99। কারণ কি? কারণ হচ্ছে কমন বেজ সার্কিটের কারেন্ট গেইনটাই কি? কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। আর আরেকটা শর্টকাটে তোমরা মনে রাখতে পারো, 1-এর চেয়ে ছোট যেটা থাকবে সেটা হবে আলফা। কারণ দেখো আলফার সম্পর্কটা কি ছিল? আলফা যদি আমরা দেখি, দেখো আলফা ছিল হচ্ছে আইসি বাই আইই। আমরা জানি ইমিটার কারেন্ট সবসময় বড় হয়, তাই ছোট সংখ্যাকে বড় দিয়ে ভাগ করলে সবসময় 1-এর চেয়ে ছোট পাবো। আর বিটাতে দেখো আইসিটা সবসময় বড় হয় আইবির চেয়ে, তাই বিটার ভ্যালু অলওয়েজ 1-এর চেয়ে বড় পাবো। তাহলে যদি তোমাদের কোয়েশ্চেনে বুঝতে টাফ হয় যে কোনটা কি দেয়া আছে, তাহলে দেখবা কোনটা 1-এর চেয়ে বড়। যেটা 1-এর চেয়ে বড় সেটা হবে বিটা, যেটা 1-এর চেয়ে ছোট সেটা হবে আলফা। তাহলে আমাদের এখানে এটা কি? এটা হচ্ছে আলফা। কোয়েশ্চেনে বলা হয়েছে যে ইমিটার কারেন্ট বের করো। আচ্ছা, আমাদের বলছে ইমিটার কারেন্টটা বের করো। দেখো আমরা কি করব? আলফার সাথে রিলেশনটা ইউজ করি। আলফার সাথে রিলেশন হচ্ছে ভাইয়া আলফা সমান আইসি বাই আইই। ইমিটার কারেন্ট বের করা লাগবে, তাহলে আইসি কে আলফা দিয়ে ভাগ করো। আইসি আছে 3, তাহলে 3 কে 0.99 দিয়ে ভাগ করলে কত আসে? এটা আসলো 3.03 মিলি অ্যাম্পিয়ার। প্রথম পার্ট হয়েছে। সেকেন্ড পার্টে বলছে ভাইয়া ভোল্টেজ গেইন বের করো, পাওয়ার গেইন বের করো। ভোল্টেজ গেইন বের করতে হবে এই সার্কিটের জন্য। এই সার্কিটে দেখো কমন বেইজে ভোল্টেজ গেইন কত হয়? ভোল্টেজ গেইন হয় ভাইয়া আলফা ইন্টু
আর আউটপুট বাই আর ইনপুট। এটা যদি কমন ইমিটার হইতো তখন এখানে আমরা বিটা ইউজ করতাম। মনে রাখবা এটা হচ্ছে কমন বেজ কনফিগারেশন, তার মানে সব কিছু হবে আলফা দিয়ে। কমন বেজে সব হবে আলফা দিয়ে, কমন ইমিটারে সব হবে বিটা দিয়ে। তাহলে আলফার ভ্যালু 0.99, আর এল কত 1000, আর ইনপুট কত 100। তাহলে এটা মুখে মুখেই করা যায়, 10 আসবে, 10 দিয়ে এটাকে গুণ করলে 9.9। আমরা এখন পাওয়ার গেইন বের করতে চাই। পাওয়ার গেইন কি? আলফা স্কোয়ার আর এল বাই আর ইন। তাহলে 0.99 তার স্কোয়ার 1000 বাই 100। তাহলে 0.99 এর স্কোয়ার করো ইন্টু 10 দিয়ে প্রোডাক্ট করি, এটা আসতেছে 9.8। এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার। প্রথমত আমরা ইমিটার কারেন্ট ডিটারমাইন করলাম আলফার রিলেশন দিয়ে, তারপর আমাদের বলছে ভোল্টেজ গেইন আর পাওয়ার গেইন বের করো। তাহলে এখানে কনফিউজ হওয়া যাবে না যে আমরা ভাইয়া এখানে বিটা ইউজ করব নাকি আলফা ইউজ করব। কোনটায় কি ইউজ করব? যেখানে কমন বেজ সেখানে সব আলফা, যেখানে কমন ইমিটার সেখানে সব বিটা। তাহলে আশা করি আমরা সবাই এটা বুঝছি। চলো এর পরের কোয়েশ্চেনে আমরা যাই। এখানে দেখো একটা কুইজ দেয়া আছে। কুইজটা যদি আমরা একটু সলভ করার ট্রাই করি, দেখো আমাদের বলা আছে একটা ট্রানজিস্টর, তোমরা এটার অ্যান্সার দেওয়ার ট্রাই করো। আচ্ছা, আমরা এটার অ্যান্সারটা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখো কি আছে, বলছে একটা ট্রানজিস্টর কমন বেস কনফিগারেশনে আছে, ইমিটার কারেন্ট 0.85, তার মানে আইই দেয়া আছে, বেস কারেন্ট 50 মাইক্রো অ্যাম্পিয়ার। বলছে হোয়াট ইজ দ্য কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আলফা। কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আলফা যেটা হচ্ছে আইসি বাই আইই। এখন আইসির ফর্ম দেখো, আইসি ডিরেক্ট দেয়া নাই, তার মানে আমরা আইসিকে লিখতে পারি আইই মাইনাস আইবি, নিচে আইই। দেখো আইই কত 0.85 মাইক্রোতে আছে, তাহলে আমরা সবগুলা মাইক্রোতে নিয়ে যাই। তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করলে আসবে 850 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এখানে 850 মাইনাস 50, নিচে আবার 850, তাহলে এটা মাইনাস করলে আসবে
0.9412। বি নাম্বারটা তার মানে কারেক্ট। জিসান কারেক্ট দিছো, ভেরি গুড। তাহলে আসলে আমরা এর পরের কোয়েশ্চেনে যাই। এরপরে দেখো একটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আছে। কি বলা হয়েছে? বলা হয়েছে একটা ট্রানজিস্টর কমন বেজ কানেকশনে আছে। প্রথমত কমন বেজ কানেকশন, তার মানে সব আলফা দিয়ে কাজ। ইমিটার কারেন্ট আর বেস কারেন্ট বলা 0.04, ইমিটার কারেন্ট বলা 0.7। সি নাম্বারে বলছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ দি ট্রানজিস্টর। কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর মানে আমাদের আলফা বের করা লাগবে। আলফা সমান আমরা কি জানি? উপরে আইসি, নিচে আইই। আইসি দেয়া নাই, তার মানে আমরা আইই মাইনাস আইবি ইউজ করব এখানে। নিচে হচ্ছে আইই। দেখো আইই কত দেয়া? 0.7। আইবি হচ্ছে ভাইয়া 0.04। নিচে আবার আইই 0.7। তাহলে আমাদের আলফা আসতেছে 0.943। 0.943 হচ্ছে আমাদের আলফা। ডি নাম্বারে বলছে হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন ভ্যালু অফ কারেন্ট গেইন বিটা। অর্থাৎ এখানে কারেন্ট গেইন বিটা নিয়ে কাজ করতে বলছে। অফ দি ট্রানজিস্টর ইফ দ্য ভ্যালু অফ বেস কারেন্ট ইজ ডাবলড। তার মানে প্রথমে আমাদের বিটা বের করা লাগবে। দেখো প্রথম ক্ষেত্রে বিটা বের করতে হবে, এরপর দ্বিতীয় ক্ষেত্রে আবার বিটাকে ডাবল করে বিটা বের করতে হবে। তাহলে আমরা এখন প্রথম ক্ষেত্রে বিটা বের করি। বিটা 1 সেটা হচ্ছে কি? IC1 নিচে IB1। তাহলে IC1 কত? ইমিটার ফিক্স থাকবে 0, ইমিটার থেকে বেজ মাইনাস করো, নিচে বেজ দাও। তাহলে এটা আসতেছে হচ্ছে প্রথম ক্ষেত্রে 0.7 মাইনাস 0.04, নিচে 0.04, 16.5। এই হচ্ছে আমাদের বিটা। 16.5 আসছে। এর পরের পার্টে দেখো বলছে এবার বেস কারেন্টকে ডাবল করা হয়েছে। তাহলে এখন আমরা বিটা 2 বের করব। বিটা 2 আবার কি হবে? IC2 নিচে IB2। IC2 কত হবে? এখন ইমিটার কারেন্ট ফিক্স, তার মানে 0.7ই আছে। বেস কারেন্টটা ডাবল হয়ে গেছে, 2 ইন্টু 0.04। নিচে আবার বেস কারেন্ট ডাবল। তাহলে এখন কত আসে? এটা 0.7 থেকে 0.08 বিয়োগ করো, নিচে 0.08 দিয়ে ভাগ করো। তাহলে এখন এটা আসলো 7.75। এই হচ্ছে আমাদের বিটা চেঞ্জ হইলো কতটা। অর্থাৎ একটা প্রথম ক্ষেত্রে আমরা বিটা 1 বের করছি IC1 বাই IB1 দিয়ে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা বিটা 2 বের করছি IC2 বাই IB2 দিয়ে। এই ছিল আমাদের এটার জন্য কিন্তু রিলেশন। তাহলে আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। দেন এরপর আমরা সামনে আগাই। দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেয়া আছে, এই হোমওয়ার্কটা সবাই কমপ্লিট করবা। আশা করি এই চ্যাপ্টারে যেই ম্যাথ আছে তোমরা সবই পারবা। ট্রানজিস্টর রিলেটেড কোয়েশ্চেন খুবই সহজ, এখানে অ্যাকচুয়ালি ডিফিকাল্টের কিছুই নাই। তাহলে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকবে। আশা করি ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখা হবে। ততদিন সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই দোয়াই থাকলো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।